আজ আমরা বিশ্ব সাহিত্যের ইতিহাসের সেই অন্ধকারতম গলিতে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে মানুষের তৈরি আইন স্তব্ধ হয়ে যায় এবং শুরু হয় এক বিকৃত ব্যক্তিগত বিচার। আজ আমরা আলোচনা করব কুইন অফ ক্রাইমস আগাথা ক্রিস্টির জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি, অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান। গল্পের শুরু 1939 সালের আগস্ট মাসে ইংল্যান্ডের ডেভন উপকূলের কাছে অবস্থিত একটি অদ্ভুত পাথুরে এবং নির্জন দ্বীপ, ইন্ডিয়ান আইল্যান্ড বা সোলজার আইল্যান্ড। এই দ্বীপটি নিয়ে খবরের কাগজে নানা গুজব। কেউ বলে কোনো কোটিপতি এটি কিনেছেন, কেউ বলে কোনো হলিউড অভিনেত্রী এখানে গোপনে আস্তানা বানিয়েছেন। একদিন সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের 8 জন মানুষের কাছে 8টি চিঠি আসে। চিঠিগুলো পাঠিয়েছেন মিস্টার ইউ.এন. ওয়েন এবং তাঁর স্ত্রী। তারা কেউই এই ওয়েন দম্পতিকে সরাসরি চেনেন না, কিন্তু চিঠির ভাষা এমনভাবে লেখা ছিল যে প্রত্যেকেই ভাবেন তাদের কোনো পুরনো বন্ধু বা পরিচিত মানুষই তাদের এই দ্বীপে ছুটির দিন কাটাতে বা কোনো কাজের জন্য ডেকেছেন। এই 8 জন ব্যক্তি হলেন জাস্টিস লরেন্স জন ওয়ারগ্রেভ, একজন অতি সাম্প্রতিক অবসরপ্রাপ্ত বিচারক, কড়া মেজাজ, তীক্ষ্ণ বুদ্ধি এবং আইন আদালতের দুনিয়ায় তার একচ্ছত্র প্রভাব। ভেরা ক্লেথর্ন, একজন তরুণী যে একটি স্কুলে গেমসের শিক্ষিকা হিসেবে কাজ করত। তাকে এই দ্বীপে মিস্টার ওয়েনের সেক্রেটারি হিসেবে কাজের জন্য রাখা হয়েছে। ক্যাপ্টেন ফিলিপ লম্বার্ড, একজন পেশাদার সৈনিক এবং অ্যাডভেঞ্চারার মানুষ। তার পকেটে টাকা নেই, কিন্তু কোমরে একটি অবৈধ রিভলভার সবসময় গুঁজে থাকে। তাকে এক রহস্যময় কাজের জন্য মোটা টাকার বিনিময়ে দ্বীপে আনা হয়েছে। মিস এমিলি ব্রেন্ট, 60 বছর বয়সী এক অবিবাহিতা বৃদ্ধা, অত্যন্ত ধর্মীয় কিন্তু গোঁড়া তার মনে। সে নিজেকে ঈশ্বরের সবচেয়ে প্রিয় এবং পবিত্র বান্দা মনে করে এবং বাকি দুনিয়াকে পাপী ভাবে। জেনারেল জন ম্যাকার্থার, প্রথম বিশ্বযুদ্ধের একজন অবসরপ্রাপ্ত বীর সেনা অফিসার। বয়স হয়েছে, স্ত্রীর মৃত্যুর পর একাকিত্বে ভোগেন এবং ইদানিং তার মনে হয় তার পুরনো সহকর্মীরা তাকে এড়িয়েই চলে। ডক্টর এডওয়ার্ড আর্মস্ট্রং, লন্ডনের একজন অত্যন্ত সফল এবং নামী চিকিৎসক। বড়লোকদের চিকিৎসা করে তিনি প্রচুর টাকা কামিয়েছেন। তাকে ডেকে আনা হয়েছে মিস্টার ওয়েনের স্ত্রীর চিকিৎসার বাহানায়। অ্যান্টনি মার্স্টন, এক বিকারগ্রস্ত তরুণ এবং অত্যন্ত সুদর্শন ধনী যুবক। দামি রেসিং গাড়ি চালানো, মদ্যপান আর মেয়েদের সাথে ফ্লার্ট করা ছাড়া তার জীবনের কোনো উদ্দেশ্যই নেই। উইলিয়াম ব্লোর, একজন প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর যে এখন প্রাইভেট ডিটেকটিভের কাজ করে। তাকে দ্বীপে আনা হয়েছে ছদ্মনামে অন্য অতিথিদের ওপর নজর রাখার জন্য। নৌকাটি যখন এই 8 জনকে দ্বীপে নামিয়ে দিয়ে ফিরে যায়, তখন তারা আবিষ্কার করে দ্বীপের বিশাল রাজকীয় বাংলোটিতে কোনো বাড়িওয়ালাই নেই। সেখানে উপস্থিত আছেন কেবল এক দম্পতি পরিচারক, টমাস রজার্স এবং তাঁর স্ত্রী ইথেল রজার্স। মিস্টার রজার্স জানান মিস্টার ওয়েন কোনো জরুরি কাজে আটকে গেছেন, তিনি আগামীকাল আসবেন। অতিথিরা যখন নিজ নিজ ঘরে যান, প্রত্যেকেই লক্ষ্য করেন যে তাদের ঘরের দেওয়ালে একটি অতি পরিচিত পুরনো শিশুদের ছড়া ঝুলছে। ছড়াটির নাম 10 লিটল সোলজার বয়েজ। ছড়াটি এই রকম: 10 little soldier boys went out to dine. One choked his little self, and then there were 9. 9 little soldier boys sat up very late. One overslept himself, and then there were 8. এইভাবে ছড়াটি এগোতে থাকে এবং প্রতি লাইনে একটি করে সৈনিকের অদ্ভুত উপায়ে মৃত্যু ঘটে, যতক্ষণ না শেষ লাইনে লেখা থাকে and then there were none. রাতের খাবারের সময় ডাইনিং টেবিলের মাঝখানে সবাই দেখতে পায় একটি গোল পাত্রে চীনেমাটির তৈরি ছোট ছোট 10টি সৈনিকের পুতুল সাজানো রয়েছে। সবাই বিষয়টিকে একটি রসিকতা বা কোইন্সিডেন্স বলে উড়িয়ে দেয়, কিন্তু তারা জানতো না এই ছড়াটি কোনো রসিকতা নয়, এটি তাদের প্রত্যেকের মৃত্যুর পরোয়ানা। রাতের খাবার শেষ হওয়ার ঠিক পরেই, রাত 9:20 যখন সবাই ড্রয়িং রুমে কফি খাচ্ছে, ঠিক তখনই
ঘরের দেওয়ালে লুকোনো একটি লাউডস্পিকার থেকে একটি বজ্রগম্ভীর অলৌকিক কণ্ঠস্বর ভেসে আসে। সেই কণ্ঠস্বর কোনো ভূমিকা না করে সরাসরি এই 10 জন মানুষের বিচার শুরু করে। একে একে প্রত্যেকের নাম ধরে ধরে নির্দিষ্ট তারিখ উল্লেখ করে তাদের অতীতের এমন কিছু অপরাধের কথা ঘোষণা করা হয় যা পৃথিবীর কোনো আদালত কোনোদিন প্রমাণ করতে পারেনি। অ্যান্টনি মার্সন, তুমি জন এবং লুসি কমস নামক দুটি ছোট শিশুকে তোমার গাড়ির চাপা দিয়ে মেরেছিলে। মিসেস ও মিস্টার রজার্স, তোমরা তোমাদের আগের মালকিন জেনিফার ব্র্যাডিকে ওষুধের অভাব ঘটিয়ে তিলে তিলে মেরেছিলে যাতে তার উইলের টাকা তোমরা পাও। জেনারেল ম্যাকার্থা, 1917 সালে তুমি তোমার স্ত্রীর প্রেমিক আর্থার রিচমন্ডকে জেনে শুনে যুদ্ধের এমন এক ফ্রন্টে পাঠিয়েছিলে যেখানে তার মৃত্যু নিশ্চিত ছিল। ফিলিপ লাম্বার্ড, তুমি আফ্রিকার এক জঙ্গলে নিজের জীবন বাঁচাতে 21 জন আদিবাসী মানুষের সমস্ত খাবার ও জল চুরি করে তাদের মরার জন্য ফেলে পালিয়ে এসেছিলে। এমলি ব্রেন্ট, তোমার কঠোর ব্যবহারের কারণে তোমার গর্ভবতী তরুণী কাজের মেয়ে বিয়াট্রিস স্টেলা মাঝরাতে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। ডক্টর আর্মস্ট্রং, তুমি 15 বছর আগে মদ্যপ অবস্থায় এক অপারেশন থিয়েটারে ঢুকে মেরি অরমেট নামক এক মহিলার পেট কেটে তাকে খুন করেছিলে। উইলিয়াম ব্লোর, তুমি জেমস ল্যান্ডার নামে এক নিরাপরাধ মানুষের বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে যাবজ্জীবন জেল পাইয়েছিলে, যেখানে জেলেই সেই লোকটির মৃত্যু হয়। ভেরা ক্লেথর্ন, তুমি সিরিল হ্যামিল্টন নামক একটি ছোট বাচ্চাকে, যার তুমি গভর্নর ছিলে, জেনে শুনে সমুদ্রে সাঁতার কাটতে দিয়েছিলে যাতে সে ডুবে মারা যায় এবং তোমার প্রেমিক হুগো, যে সেই বাচ্চার কাকা ছিল, সমস্ত সম্পত্তির মালিক হতে পারে। জজ ওয়ারগ্রেভ, তুমি এডওয়ার্ড সেটন নামক এক আসামিকে ক্ষমতার অপব্যবহার করে ফাঁসি শুনিয়েছিলে যা সাধারণ জুরি দিতে চায়নি। এই ভয়ঙ্কর ঘোষণাটি শেষ হতেই ঘরের পরিচারিকা মিসেস রজার্স ভয়ে মূর্ছা যান। ডক্টর আর্মস্ট্রং তাকে শান্ত করার জন্য একটি ঘুমের ওষুধ দিয়ে তার ঘরে শুইয়ে দেন। বাকি অতিথিরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। জাজ ওয়ারগ্রেভ বুঝতে পারেন যে এই অদ্ভুত নামের হোস্ট ইউএন ওয়েন আসলে একটি চতুর শব্দছক। ইংরেজিতে ইউএন ওয়েনকে একসাথে উচ্চারণ করলে শোনায় আননোন বা অপরিচিত। এর মানে এই দ্বীপে তাদের কোনো চেনা মানুষ ডাকেননি, কোনো এক পাগল সাইকোপ্যাথ তাদের এই ফাঁদে বন্দি করেছে। সবাই যখন নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য অজুহাত দিচ্ছিল, একমাত্র তরুণ অ্যান্টনি মার্স্টন কোনো অনুশোচনা না দেখেই বলে, হ্যাঁ, গাড়ি চাপা পড়ে বাচ্চা দুটো মরেছিল, ওটা ব্যাড লাক ছিল মাত্র। মার্স্টন তার গ্লাস থেকে হুইস্কির শেষ চুমুকটি দেয়, কিন্তু চুমুক দেওয়ার সাথে সাথেই তার দম বন্ধ হয়ে আসে, মুখ নীল হয়ে যায় এবং সে মেঝেতে লুটিয়ে পড়ে মারা যায়। ডক্টর আর্মস্ট্রং গ্লাসটি পরীক্ষা করে দেখেন যে তাতে মেশানো ছিল পটাশিয়াম সায়ানাইড, এক মারাত্মক বিষ। সবাই ভাবে মার্স্টন অপরাধবোধে আত্মহত্যা করেছে, কিন্তু তখনই মিস্টার রজার্স ডাইনিং রুম থেকে কাঁপতে কাঁপতে এসে জানান টেবিলের 10টি পুতুলের মধ্যে একটি পুতুল কে বা কারা ভেঙে সরিয়ে দিয়েছে। এখন টেবিলে মাত্র 9টি পুতুল আছে। ছড়ার প্রথম লাইনের সাথে মার্স্টনের মৃত্যুর ধরন হুবহু মিলে গেছে। 10 little soldier boys went out to dine. One choked his little self, and then there were 9. ভয়ানক আতঙ্কে রাত কাটার পর পরদিন সকালে ডক্টর আর্মস্ট্রং যখন সবাইকে ডাকতে চান, তখন দেখা যায় পরিচিকা মিসেস রজার্স আর ঘুম থেকে ওঠেননি। ঘুমের ঘোরেই তার মৃত্যু হয়েছে। ডক্টর আর্মস্ট্রং পরীক্ষা করে জানান তার শরীরে কোনো বিষক্রিয়া বা ওষুধের ওভারডোজ হয়েছে। মিস্টার ব্লোর এবং ফিলিপ লাম্বার্ড সরাসরি ডক্টর আর্মস্ট্রংকেই সন্দেহ করেন, কারণ রাতে ওষুধ তিনিই দিয়েছিলেন। কিন্তু ডক্টর আর্মস্ট্রং রেগে গিয়ে বলেন যে তিনি স্বাভাবিক মাত্রার ওষুধই দিয়েছিলেন। এই মৃত্যুর সাথে সাথেই ডাইনিংয়ের টেবিলের আরও একটি পুতুল গায়েব হয়ে যায়। বাকি থাকে 8টি পুতুল। ছড়ার দ্বিতীয় লাইনের সাথে এটি মিলে যায়। 9 little soldier boys sat up very late. One overslept himself, and then there were 8. অতিথিরা বুঝতে পারেন
যে মূল ভূখণ্ড থেকে যে মোটর বোটটি প্রতিদিন সকালে খাবার এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার কথা তা আজকে আসেনি। আসলে মিস্টার ওয়েন আগেই গ্রামের লোকজনকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যেন কোনো অবস্থাতেই কোনো নৌকা এই দ্বীপে না যায়। দ্বীপটি এখন বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। লম্বার্ড, ব্লোর এবং ডক্টর আর্মস্ট্রং একজোট হয়ে সিদ্ধান্ত নেন যে তারা পুরো দ্বীপটি তল্লাশি করবেন। লম্বার্ডের কাছে তার সেই রিভলভারটি ছিল। তারা দ্বীপের প্রতিটি গুহা, প্রতিটি পাথরের খাঁজ এবং বাংলোর সিলিং পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু দ্বীপে এই 10 জন ছাড়া আর কোনো জ্যান্ত মানুষের অস্তিত্ব পাওয়া যায় না। এর মানে দাঁড়ায় এক ভয়ঙ্কর সত্য: খুনি বাইরের কেউ নয়, খুনি এই বাংলোর ভেতরে থাকা বাকি 8 জন মানুষের মধ্যেই একজন। দুপুরের দিকে যখন সবাই ডাইনিং রুমে লাঞ্চের জন্য অপেক্ষা করছে, তখন জেনারেল ম্যাকার্থারকে ডাকার জন্য লম্বার্ড সমুদ্রের পাড়ে যান। জেনারেল সকাল থেকেই একা সমুদ্রের দিকে তাকিয়ে বসেছিলেন এবং বিড়বিড় করছিলেন যে তাদের যাওয়ার সময় হয়ে গেছে। লম্বার্ড যখন তার কাছে পৌঁছন, তিনি দেখেন জেনারেল ম্যাকার্থার মৃত। তার মাথার পেছনে কোনো ভারী বস্তু বা পাথর দিয়ে প্রচণ্ড আঘাত করা হয়েছে। ম্যাকার্থারের মৃত্যুর সাথে সাথে টেবিলের পুতুলের সংখ্যা কমে দাঁড়ায় 7-এ। ছড়ার লাইন বলে, 8 little soldier boys traveling in Devon. One said he would stay there, and then there were 7. জাজ ওয়ারগ্রেভ এবার সমস্ত অতিথিদের ড্রয়িং রুমে ডেকে একটি আনুষ্ঠানিক আদালতের মতো সভা বসান। তিনি বলেন, এখন আর কোনো সন্দেহ নেই, খুনি আমাদের মধ্যেই একজন। যেহেতু আমরা কেউ কাউকে চিনি না, তাই আমাদের ধরে নিতে হবে যে প্রত্যেকেই সমানভাবে সন্দেহভাজন। কারো কোনো অ্যালিবাই নেই, কোনো প্রমাণ নেই। পরিস্থিতি এতটাই নোংরা রূপ নেয় যে অতিথিরা একে অপরকে বাঘের মতো চোখে পাহারা দিতে শুরু করেন। লম্বার্ড ভাবেন জজ খুনি, ব্লোর ভাবেন ডক্টর আর্মস্ট্রং খুনি, এবং এমিলি ব্লেন্ট মনে করেন ভেরা ক্লেথনের ভেতরে কোনো শয়তান ভর করেছে। রাতের ঘুমানোর সময় প্রত্যেকে নিজের ঘরের দরজা ভেতর থেকে ভারী বোল্ট দিয়ে লক করে শুতে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখে যে পরিচারক মিস্টার রজার্স নিখোঁজ। সে ব্রেকফাস্ট তৈরি করেনি। সবাই তাকে খুঁজতে বের হয় এবং বাংলোর পেছনের কাঠ কাটার ঘরে তার লাশ পাওয়া যায়। রজার্স যখন সকালের ব্রেকফাস্টের জন্য কাঠ কাটছিল, তখন পেছন থেকে কেউ একজন বড় কুড়ুল দিয়ে তার মাথার খুলি 2 ভাগ করে দিয়েছে। রজার্সের মৃত্যুর ধরন মিলে যায় ছড়ার পরের লাইনের সাথে: 7 little soldier boys chopping up sticks. One chopped himself in halves, and then there were 6. আর টেবিলের পুতুল কমে হয় 6টি। ব্রেকফাস্টের পর ডাইনিং টেবিলের বসে থাকা অবস্থায় মিস এমিলি ব্রেন্টের হঠাৎ শরীর খারাপ হতে শুরু করে। তার মাথা ঝিমঝিম করছিল। বাকিরা যখন টেবিল পরিষ্কার করতে যায়, এমিলি ব্রেন্ট একাই ডাইনিং রুমে বসেছিলেন। হঠাৎ তিনি ঘরের জানলার কাছে একটি মৌমাছি দেখতে পান এবং একই সাথে তার মনে হয় পেছন থেকে কেউ একজন এসে তার ঘাড়ে একটি সূচ ফুটিয়ে দিল। কিছুক্ষণ পর যখন বাকিরা ডাইনিং রুমে ফেরে, তারা দেখে এমিলি ব্রেন্ট চেয়ারে মৃত অবস্থায় শক্ত হয়ে বসে আছেন। তার ঘাড়ের একপাশে একটি ইনজেকশনের সূচ ফোটানোর দাগ এবং তার শরীরে সায়ানাইডের বিষক্রিয়া স্পষ্ট। ডক্টর আর্মস্ট্রং জানান এটি তার কিট থেকে চুরি যাওয়া একটি হাইপোডার্মিক সিরিঞ্জ নিয়ে করা হয়েছে। টেবিলের পুতুল কমে হয় 4টি। ছড়ার লাইন ছিল, 6 little soldier boys playing with a hive. A bumblebee stung one, and then there were 5. এখন দ্বীপে বেঁচে আছে মাত্র 5 জন মানুষ: জাজ ওয়ারগ্রেভ, ডক্টর আর্মস্ট্রং, ফিলিপ লম্বার্ড, উইলিয়াম ব্লোর এবং ভেরা ক্লেথর্ন। জাজ ওয়ারগ্রেভ বলেন যে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সবার ঘরে তল্লাশি চালিয়ে সমস্ত রকমের অস্ত্র, ওষুধ এবং লম্বার্ডের রিভলভারটি বাজেয়াপ্ত করে একটি ভারী লোহার বক্সে লক করে রাখতে হবে, যার 2টি চাবি থাকবে জাজ এবং ব্লোরের কাছে। কিন্তু লম্বার্ডের ঘরে তল্লাশি চালিয়ে দেখা যায় তার সেই রিভলভারটি অলৌকিকভাবে উধাও হয়ে গেছে। কেউ একজন আগেই সেটি চুরি করে নিয়েছে। বাংলোর বিদ্যুৎ সংযোগ কেটে গেছে। 5 জন মানুষ একটি মাত্র মোমবাতি জ্বালিয়ে ড্রয়িং রুমে গোল হয়ে বসে আছেন। কেউ এক চুল নড়ছেন না,
কারণ যে কেউ নড়লেই বাকি চারজন তার উপর ঝাঁপিয়ে পড়বে। রাত যখন প্রায় 9:45, ভেরা ক্লেথর্ন নিজের ঘরে যান একটু জল খাওয়ার জন্য। তার ঘরের অন্ধকার দরজার মুখে পা দিতেই তার মনে হয় সিলিং থেকে একটা ঠান্ডা ভেজা হাত নেমে এসে তার গলা চেপে ধরেছে। এরা ভয়ে আর্তচিৎকার করে অজ্ঞান হয়ে যান। চিৎকার শুনে লম্বার্ড, ব্লোর এবং ডক্টর আর্মস্ট্রং মোমবাতি হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে ভেরার ঘরের দিকে ছোটেন। তারা গিয়ে দেখেন যে সিলিং থেকে আসলে কোনো হাত নয়, এক টুকরো সামুদ্রিক শ্যাওলা ঝুলিয়ে রাখা হয়েছিল ভেরাকে ভয় দেখানোর জন্য। ভেরার মুখে জল দিয়ে যখন তারা তাকে সুস্থ করেন, হঠাৎ লম্বার্ড খেয়াল করেন, জর্জ ওয়ারক্লিফ কোথায়? তিনি তো আমাদের সাথে ওপরে আসেননি। তারা চারজন যখন দ্রুত নিচে ড্রয়িং রুমে নেমে আসেন, তারা যে দৃশ্যটি দেখেন তা কোনোদিনও ভোলার নয়। জাজ ওয়ারক্লিফ বিচারকের সেই লাল রঙের রাজকীয় পোশাকে এবং মাথায় একটি সাদা পরচুলা পরে চেয়ারে বসে আছেন। তার কপালে একটি নিখুঁত খুলের ক্ষত এবং রক্ত গড়িয়ে পড়ছে। ডক্টর আর্মস্ট্রং নাড়ি পরীক্ষা করে কাঁপতে কাঁপতে বলেন, সে মারা গেছে, মাথায় গুলি লেগেছে। জাজের মৃত্যুর সাথে সাথে টেবিলের পুতুল কমে হয় 4টি। ছড়ার লাইন ছিল, 5 little soldier boys going in for law, 1 got in chancery and then there are 4. সেই রাতেই বাকি চারজন নিজেদের ঘরে গিয়ে দরজা লক করে দেন। কিন্তু মাঝরাতে উইলিয়াম ব্লোর শুনতে পান যে করিডোর দিয়ে কেউ একজন হেঁটে বাইরের দিকে যাচ্ছে। ব্লোর সাহস করে ভেরা এবং লম্বারের দরজায় ধাক্কা দিয়ে তাদের ডাকেন। দেখা যায় ডক্টর আর্মস্ট্রং তার ঘরে নেই, তার ঘরের দরজা বাইরে থেকে খোলা। ব্লোর এবং লম্বার্ড টর্চ নিয়ে এই ভয়ানক ঝড়ের রাতে ডক্টর আর্মস্ট্রংকে খুঁজতে বাংলোর বাইরে যান। ভেরা নিজের ঘরে একা রিভলভার হাতে বসে থাকেন। হ্যাঁ, লম্বার্ডের রিভলভারটি কে যেন আবার তার ঘরে ফেরত রেখে গিয়েছিল। কিছু সময় পর ব্লোর এবং লম্বার্ড ফিরে এসে জানান, ডক্টর আর্মস্ট্রং পুরো দ্বীপ থেকে ভোজবাজির মতো উধাও হয়ে গেছেন। সমুদ্রের পাড়ে বা দ্বীপে তার কোনো চিহ্নই নেই। 4 little soldier boys going out to sea, a red herring swallowed one, and then there were 3. ভেরা বলে, আর্মস্ট্রংই খুনি, সে নিজেকে মৃত সাজিয়ে কোথাও লুকিয়ে আছে। পরদিন সকালে সূর্য উঠলেও আতঙ্ক কমেনি। বেঁচে থাকা 3 জন, ভেরা, লম্বার্ড এবং ব্লোর, বাংলোর ভেতরে থাকতে অস্বীকার করেন। তারা সারাদিন দ্বীপের খোলা পাথরের উপর বসে থাকেন যাতে কেউ পেছন থেকে আক্রমণ করতে না পারে। দুপুরের দিকে উইলিয়াম ব্লোর বলেন যে তার প্রচণ্ড খিদে পেয়েছে এবং সে বাংলোর রান্নাঘরে যাবে কিছু খাবার আনতে। লম্বার্ড এবং ভেরা তার সাথে যেতে রাজি হয় না। ব্লোর একাই বাংলোর দিকে হেঁটে যান। তার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলোর দিক থেকে একটা বিকট শব্দ শোনা যায়। ভেরা এবং লম্বার্ড দৌড়ে বাংলোর বারান্দায় গিয়ে দেখেন উইলিয়াম ব্লোর মাটিতে মরে পড়ে রয়েছেন। ভেরার ঘরের জানলার কার্নিশে রাখা একটি ভারী চিনেমাটির ভাল্লুকের আকৃতির ঘড়ি কে বা কারা ওপর থেকে ব্লোরের ওপর ফেলে দিয়েছে। ব্লোরের মাথা গুঁড়ো হয়ে গেছে। ছড়ার লাইন ছিল, 3 little soldier boys walking in the zoo, a big bear hugged one, and then there were 2. এখন দ্বীপে বেঁচে আছেন মাত্র 2 জন, ফিলিপ লম্বার্ড এবং ভেরা ক্লেথর্ন। ভেরা এবং লম্বার্ড একে অপরের দিকে তাকান। লম্বার্ডের চোখে খুনের চকমকি আর ভেরার হাতে সেই রিভলভার। লম্বার্ড ভাবেন ডক্টর আর্মস্ট্রং কোথাও লুকিয়ে এই ঘড়িটা ফেলেছে, কিন্তু ভেরা নিশ্চিত হয় যে লম্বার্ডই এই সমস্ত খুনের মাস্টার মাইন্ড। সে এবার ভেরাকে মারবে। তারা যখন সমুদ্রের পাড়ে একটি নিরাপদ জায়গায় সরে যাচ্ছিলেন, হঠাৎ তারা পাথরের খাঁজে একটি লাশ আটকে থাকতে দেখেন। তারা কাছে গিয়ে দেখেন সেটি ডক্টর আর্মস্ট্রংয়ের মৃতদেহ। তার শরীরটা শক্ত হয়ে গেছে, যার মানে সে গত রাতেই জলে ডুবে মারা গিয়েছে। তাহলে জাজকে গুলি করলো কে? আর ব্লোরের মাথায় ঘড়িটাই বা কে ফেলল? তার মানে দ্বীপে আর্মস্ট্রং লুকিয়ে নেই, বেঁচে আছে শুধু তারা 2 জন। লম্বার্ড হাসতে হাসতে ভেরার দিকে এগিয়ে আসে এবং বলে, খেলার শেষ মুহূর্তে এসে গেছে ভেরা, রিভলভারটা আমাকে দাও। ভেরা বুঝতে পারে লম্বার্ড তাকে ছেড়ে দেবে না। সে এক চতুর চাল চালে। সে লম্বার্ডকে বলে ডক্টর আর্মস্ট্রংয়ের লাশটা জল থেকে একটু ওপরে তুলতে সাহায্য করতে।
লম্বার্ড যখন ঝোঁকে, ভেরা কোনো দ্বিধা না করেই লম্বার্ডের বুক লক্ষ্য করে ট্রিগার টিপে দেয়। একটি বিকট শব্দ, আর ক্যাপ্টেন ফিলিপ লম্বার্ড সমুদ্রের বালির ওপরে রক্তাক্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ছড়ার লাইন: 2 little soldier boys sitting in the sun. One got frizzled up, and then their courtesy was won. ভেরা এখন একা। দ্বীপে সে ছাড়া আর কোনো জ্যান্ত মানুষ নেই। সে বাংলোর ডাইনিং রুমে ঢোকে, দেখে টেবিলে 3টি পুতুল রাখা। সে রাগের মাথায় 2টি পুতুল ভেঙে ফেলে এবং শেষ পুতুলটি হাতে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটে। সে নিজেকে বলে, আমি জিতে গেছি, আমি মিস্টার ওয়েনকে হারিয়ে দিয়েছি। কিন্তু নিজের ঘরের দরজা খুলতেই ভেরার হাতের পুতুলটি মাটিতে পড়ে ভেঙে যায়। সে দেখে ঘরের মাঝখানে সিলিং থেকে একটি ফাঁসির দড়ি ঝুলছে এবং নিচে একটি চেয়ার পাতা, আর ঘরের কোণ থেকে যেন তার সেই পুরনো প্রেমিক হুগোর কণ্ঠস্বর ভেসে আসছে। তুমি সিরিলকে ডুবিয়ে মেরেছিলে ভেরা, এবার তোমার শাস্তির সময়। চরম হ্যালুসিনেশন, মানসিক ট্রমা এবং তীব্র অপরাধবোধে ভেরা সম্পূর্ণ উন্মাদ হয়ে যায়। সে নিজেই সে চেয়ারের ওপরে ওঠে, গলার ফাঁসির দড়িটা পরে এবং পা দিয়ে চেয়ারটি লাথি মেরে সরিয়ে দেয়। One little soldier boy left all alone. He went and hanged himself, and then there were none. দ্বীপে আর কেউ রইল না। 10 জন অপরাধী 10টি লাশে পরিণত হলো। যখন ডেভনের পুলিশ এবং স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা দ্বীপে পৌঁছন, তারা বাংলোর ভেতরে ও বাইরে 10টি পচা গলা লাশ উদ্ধার করেন। গোয়েন্দাদের মাথা সম্পূর্ণ ঘুরে যায়, কারণ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ডক্টর আর্মস্ট্রং জর্জ ওয়ারগ্রেভের মৃত্যুর আগেই মারা গিয়েছিলেন। লম্বার্ড মারা গেছেন ব্লোরের পরে, আর ভেরা ক্লেথন মারা গেছেন সবার শেষে। কিন্তু সবচেয়ে বড় রহস্য ছিল, ভেরা যদি নিজেকে ফাঁসি দিয়ে থাকে, তবে ভেরা যে চেয়ারটির উপর দাঁড়িয়েছিল, সেই চেয়ারটি কে ফাঁসির পর সোজা করে দেয়ালের কোণে সাজিয়ে রেখে গেল? আর লম্বার্ডকে যে রিভলভার দিয়ে মারা হয়েছিল, সেই রিভলভারটি বা কাপড়ে মুড়ে জর্জ ওয়ারগ্রেভের ঘরের বাইরে কে রেখে এলো? পুলিশের খাতায় এই কেসটি সম্পূর্ণ আনসলভড বা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় কেস হিসেবে বন্ধ হয়ে যেত, যদি না কয়েক মাস পরে একটি মাছ ধরার নৌকা সমুদ্র থেকে একটি শিলমোহর করা কাঁচের বোতল উদ্ধার করত। সেই বোতলের ভেতরে ছিল একটি 3 পাতার দীর্ঘ চিঠি, আর সেই চিঠির নিচের স্বাক্ষর ছিল জাস্টিস লরেন্স ওয়ারগ্রেভ। হ্যাঁ, আসল খুনি আর কেউ নয়, খোদ জজ ওয়ারগ্রেভ। তিনি নিজেই ছিলেন মিস্টার ইউ.এন. ওয়েন। ওয়ারগ্রেভ তার চিঠিতে স্বীকার করেন যে তার মনের ভেতর ছোটবেলা থেকেই 2 তীব্র এবং পরস্পর বিরোধী ইচ্ছা বাস করত। প্রথমত, তিনি ছিলেন একজন স্যাডিস্ট। কারো মৃত্যু বা ফাঁসি দেখতে তিনি মনে মনে এক চরম আনন্দ পেতেন। দ্বিতীয়ত, তার মধ্যে ন্যায়ের প্রতি এক অদ্ভুত অন্ধ সম্মান ছিল। তিনি কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করতে পারতেন না, তাই তিনি বিচারকের চাকরি নেন, যেখানে তিনি আইনের পরিধির মধ্যে থেকে দোষী অপরাধীদের ফাঁসি দিয়ে নিজের 2টি ইচ্ছাই পূর্ণ করতেন। কিন্তু জীবনের শেষ বয়সে এসে তিনি জানতে পারেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং আর বড়জোর কয়েক মাস বাঁচবেন। ওয়ারগ্রেভ স্থির করলেন, তিনি সাধারণ মানুষের মতো হাসপাতালের বিছানায় শুয়ে মরবেন না। তিনি এমন এক আর্ট বা শিল্পের সৃষ্টি করবেন যা ক্রাইম ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। তিনি এমন 10 জন মানুষকে বেছে নেন যাদের অপরাধ জঘন্য, কিন্তু আইনের কোনো ধারা তাদের ছুঁতে পারেনি। তিনি পুরো প্ল্যানটি ছড়ার লাইন মিলিয়ে সাজান। কিন্তু তিনি নিজে কিভাবে বাঁচলেন আর বাকিদের মারলেন? এখানে ছিল ডক্টর আর্মস্ট্রংয়ের বোকা মানসিকতা। ওয়ারগ্রেভ আর্মস্ট্রংকে গোপনে বুঝিয়েছিলেন যে এই দ্বীপে ব্লোর বা লম্বার্ডের মধ্যেই একজন খুনি। আমি যদি বেঁচে থাকি, খুনি আমাকে আগে মারবে। তাই চলো আমরা একটা নাটক করি। আমি গুলি খেয়ে মরে যাওয়ার ভান করব, আর তুমি আমাকে মৃত ঘোষণা করবে। খুনি ভাববে বিচারক শেষ, আর সেই সুযোগে আমি লুকিয়ে আসল খুনিকে ধরে ফেলব। আর্মস্ট্রং বিচারকের এই চতুর জালে পা দেয়।
ডাইনিং রুমে যখন ভেরা ও বাকিরা ওপরে শ্যাওলা দেখে চিৎকার করছিল, সেই সুযোগে জজ নিচে এসে আর্মস্ট্রংয়ের সাহায্যে নিজের কপালে সাদা আর লাল রঙের রক্ত মেখে মৃত সেজে শুয়ে থাকেন। আর্মস্ট্রং এসে বাকিদের বলে জজ মারা গেছেন। এরপর মাঝরাতে জজ আর্মস্ট্রংকে বাংলোর বাইরে এক গোপন জায়গায় দেখা করতে বলেন। আর্মস্ট্রং যখন পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে জজের সাথে কথা বলছিলেন, জজ পেছন থেকে এক ধাক্কায় ডাক্তারকে সমুদ্রে ফেলে দেন। বাকিদের মারার পর যখন ভেরা ক্লেথর্ন নিজেকে ফাঁসি দেয়, জজ ভেরার ঘরের বাইরে লুকিয়ে সেই দৃশ্য দেখছিলেন। ভেরা মারা যাবার পর জজ ঘরে ঢুকে চেয়ারটি সোজা করে কোণে রেখে দেন, যাতে পুলিশ এসে বিভ্রান্ত হয়। তারপর তিনি নিজে ঘরে যান। চিঠির শেষে ওয়ারগ্রেভ লেখেন, তিনি চান না এই কেসটি চিরকাল রহস্য হয়ে থাকুক, কারণ একজন শিল্পীর যেমন তার ছবির নিচে সই করার লোভ থাকে, তারও এই নিখুঁত খুনের নিচে নিজের নাম লেখার লোভ ছিল। তিনি রিভলভারের সাথে একটি ইলাস্টিক ফিতে বেঁধে এমন এক মেকানিজম তৈরি করেন যাতে তিনি বিছানায় শুয়ে নিচের কপালে আসল গুলিটি চালালে রিভলভারটি ইলাস্টিকের টানে ছিটকে দরজার বাইরে চলে যায় এবং তার লাশটি ঠিক সেই অবস্থায় পড়ে থাকে যেভাবে ডক্টর আর্মস্ট্রং তাকে প্রথমবার মৃত দেখেছিলেন। তিনি নিজের জীবনের শেষ রায় নিজে লিখে নিজে খোদ জল্লাদ সেজে নিজের আদালতেই আত্মহুতি দিলেন। এই হলো অ্যান্ড দেন ওয়্যার নান এর হাড় হিম করা সম্পূর্ণ কাহিনী। আপনার কি মনে হয় জজ ওয়ারগ্রেভ যে বিচারটা করলেন তা কি নৈতিকভাবে সঠিক ছিল, নাকি তিনিও এই 10 জনের মতোই একজন জঘন্য অপরাধী? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আজকের এই দীর্ঘ এবং বিস্তারিত অডিও বুক সামারিটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের নিখুঁত ও রোমাঞ্চকর সাহিত্য আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে অন্য কোনো রহস্যের অন্ধকার উন্মোচনে। ধন্যবাদ, ভালো থাকবেন।